ফ্রেন্ডস, আজকে লেটেস্ট খবরগুলি অনেক সুখবর আছে, প্লিজ মন দিয়ে দেখুন। দেশপ্রেম জাগ্রত করতে 3 বছরে ইন্টার্নশিপ চালু করবে সেনাবাহিনীতে। এখন প্রত্যেককে জনসাধারণকে কিন্তু সেনাবাহিনীতে যোগ দেওয়া হবে। পরের স্টেপ বলছি আপনাকে আমি। দেশে আক্রান্ত 80,000 ছড়ালো, চীনকে ছাপিয়ে যাওয়ার পথে ভারত। তামিলনাড়ুর বাজারে সংক্রমণ 2600, বুঝতে পারছেন ব্যাপারটা, সঙ্গে থাকবেন। 30 জুন পর্যন্ত সব রেগুলার ট্রেনের টিকিট বাতিল, শ্রমিক, স্পেশাল ও বিশেষ ট্রেন ছাড়া আপাতত কোনো যাত্রীর ট্রেন নয়, বললেন রেল দপ্তর থেকে। সঙ্গে থাকবেন। সংকটের সময় খরচ কমাতে পদক্ষেপ, বিলাসবহুল গাড়ি কেনা বাতিল করলেন রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি ভারতবর্ষের। সঙ্গে থাকবেন। রেগুলার ট্রেন ছাড়া রেগুলার যে ট্রেন চলে সেই ট্রেন ছাড়া পরিযায়ী শ্রমিকের যে শ্রমিকের ট্রেন সেটা চলবে। এই দেখুন পশ্চিমবঙ্গে নিঘণ্ট দেওয়া আছে এখানে। এটা আপনি কোথায় পাবেন আপনাকে আমি পরে বলছি। এই যে পুরো লিস্ট দেওয়া আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখুন এখানে 17/5/2020, 18/5, 19/5, বোম্বে, চেন্নাই, তামিলনাড়ু সেন্ট্রাল, কোন তারিখে শুরু হবে, কোথা থেকে কোথায় যাবে, সব কিছু এখানে বলা হয়েছে। সঙ্গে থাকবেন। কবে খুলতে পারে স্কুল, ইঙ্গিত দিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। এটা আপনাকে একটু প্রথমে বলে দিই। এখানে বলা হয়েছে প্রায় 2 মাস ধরে ঘরবন্দি পড়ুয়াদের স্বার্থে অনলাইনে পড়াশোনা চলছে ঠিকই, তবে সেখানে স্কুলের পরিবেশটা তৈরি হচ্ছে না। তাই সকলের মনে এমন প্রশ্ন, কবে খুলবে স্কুল। লকডাউনের পর স্কুল খুললে কি ফের আগের মতো শুরু হবে ক্লাস? এত পড়ুয়ার মাঝে কিভাবে মানা হবে সামাজিক দূরত্বের নিয়ম? এই বিষয়টি কিছুটা হলেও খোলসা করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী পোখরিয়াল। বলা হচ্ছে এখানে চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে নতুন ক্লাস, কিন্তু লকডাউন পরবর্তীতে ক্লাসের পড়ুয়ার সঙ্গে কত হবে? এই প্রসঙ্গে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন যে একদিনে একসঙ্গে 30% পড়ুয়া নিয়ে হতে পারে ক্লাস। ভিড় এড়াতে বিভিন্ন সময় ভিন্ন আলাদা শিফটে ক্লাসের ব্যবস্থা করা যেতে পারে, তবে প্রত্যেককে বসতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। সেই সঙ্গে অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক ও স্যানিটাইজার। শুধু ক্লাস নয়, স্কুলে আসা যাওয়ার পথেও প্রত্যেকে পড়ুয়াকে মাস্ক পরা বাধ্যতামূলক বলে তিনি জানান। এ প্রসঙ্গে রমেশ পোখরিয়াল বলেন, এনসিআইআরটিকে গাইডলাইন্স দিতে তৈরি করতে বলা হয়েছে। গাইডলাইন্স প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। একসঙ্গে যদি 30% পরে পড়ুয়া নিয়ে ক্লাস করানো হয় তাহলে আমরা দেখতে চাই কীভাবে তা কাজ করবে। ক্লিয়ার? গরিব কল্যাণে নজর দিয়েছে ভারত সরকার, বিশাল অঙ্কের সাহায্য ঘোষণা বিশ্ব ব্যাংকের। এখানে কি বলা হয়েছে দেখুন, আর্থিক প্যাকেজ ঘোষণার পরেই বড় স্বস্তি পাওয়া গেল ভারত সরকার। করোনা মোকাবিলার ভারতের জন্য বিরাট অঙ্কের সাহায্য ঘোষণা করলো ওয়ার্ল্ড ব্যাংক। শুক্রবার বিশ্ব ব্যাংকের তরফে ঘোষণা করা হয়েছে ভারত সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য $1 বিলিয়ন অর্থাৎ প্রায় 7,500 কোটি টাকার আর্থিক প্যাকেজ বরাদ্দ করা হয়েছে। এখানে বিশ্ব ব্যাংকের তরফে জানানো হয়েছে তারা ভারত সরকারের সঙ্গে মূলত 3টি ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে চায়, সেগুলি স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ভারতের বিশ্ব ব্যাংকের ডিরেক্টর জুনেইদ আহমেদ জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে অর্থনীতির গতি স্লোথ হয়েছে। ভারত সরকার শুরু থেকেই গরিবদের কল্যাণে নজর দিয়েছে। চিকিৎসা ব্যবস্থা এবং অর্থনীতিকে পুনর্জীবিত করার একটা সেতু বন্ধনে কাজ করতে চাইছে সরকার। আগে থেকেই সে দেশে যে পরিকাঠামো হয়েছে, মূলত এক কথা হচ্ছে এখানে বিশ্ব ব্যাংক ভারতকে কিন্তু $1 বিলিয়ন দিয়েছেন। এটাই হলো মূল খবর। ভারত সরকার অনুদান পেয়েছেন। বিশ্ব ব্যাংকের সূত্রের খবর, কেন্দ্রের সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলিতে সাহায্য করতে এই অনুদান। আচ্ছা, লক্ষ্য কম সময়ে বেশি পরীক্ষা। পরিযায়ী শ্রমিকদের জন্য চালু হচ্ছে পুলিং অফ স্যাম্পলিং। এখানে কি বলা হয়েছে দেখুন, প্রতিদিনই প্রচুর সংখ্যায় পরিযায়ী শ্রমিক সরকারি উদ্যোগে বাড়ি ফিরছেন। এবার থেকে তারা আক্রান্ত কিনা নিশ্চিত হতে সেই সব পরিযায়ী শ্রমিকদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে পুলিং অফ স্যাম্পলিং পদ্ধতিতে। এর ফলে একসঙ্গে 5 জনের নমুনা করোনা পরীক্ষা হবে। নেগেটিভ রিপোর্ট এলে 5 জনই নিশ্চিত হবেন আক্রান্ত নন, আর পজিটিভ এলে তখন পৃথকভাবে 5 জনের আবার করোনা পরীক্ষা করানো হবে। এর ফলে কম সময়ে অনেক মানুষের করোনা পরীক্ষা করানো যাবে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর, খরচাও কম হবে।
আচ্ছা, এবার খবরে আসি। 30 জুন পর্যন্ত রেগুলার ট্রেনের টিকিট বাতিল, শ্রমিক স্পেশাল ও বিশেষ ট্রেন ছাড়া আপাতত কোনো যাত্রী ট্রেন নয়, বলছেন রেল। কি বলা হচ্ছে এখানে বলে আপনাদের দেখেছি আমি, শ্রমিক স্পেশাল এবং বিশেষ যাত্রীবাহী ট্রেন ছাড়া আপাতত কোনো প্যাসেঞ্জার ট্রেন চালানো যাবে না। রেল মন্ত্রক আগামী 30 জুন পর্যন্ত অন্য সমস্ত রেগুলার ট্রেনের টিকিট বাতিল করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন রেল দপ্তর। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীদের 10% রিফান্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী 30 দিন পর্যন্ত রেগুলার সমস্ত ট্রেনের টিকিট বাতিল সংক্রান্ত রেল মন্ত্রকের নির্দেশিকা থেকে স্পষ্ট। আপাতত সারা দেশে স্পেশাল ট্রেন ছাড়া যাত্রীবাহী আর কোনো ট্রেন চলবে না। একদিকে স্পেশাল ট্রেনে আসা যাত্রীরা যাতে প্রয়োজনীয় পরিবহন পরিষেবা পান তা নিশ্চিত করতে সব রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। আজ রেলমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন করোনা মোকাবেলায় কন্টেন্ট ট্রেনিংয়ের সুবিধার জন্য যাত্রী স্পেশাল ট্রেনের টিকিট বুকিংয়ের সময় এবার যাত্রীকে নিজের পুরো ঠিকানা উল্লেখ করতে হবে, যাতে পরে স্পেশাল ট্রেনের কোনো যাত্রী যদি করোনা পজিটিভ হন তাহলে মুহূর্তের মধ্যে তার সহযাত্রীদের সঙ্গে যেন যোগাযোগ করা যায়। ইতিমধ্যে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে আইআরসিটিসিকে। টিকিট বাতিল সংক্রান্ত রেল মন্ত্রকের নির্দেশিকা বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সারা দেশে সমস্ত রেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং শহরতলির ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। আগামী 30 জুন পর্যন্ত বুকিং থাকা সমস্ত ট্রেন টিকিট বাতিল করে যাত্রীদের পুরো রিফান্ড দেওয়া হবে। শুধুমাত্র শ্রমিক স্পেশাল এবং বিশেষ যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। তবে 30 জুন পর্যন্ত সারা দেশে রেগুলার ট্রেন পরিষেবা বাতিল থাকার কথা ওই নির্দেশিকায় স্পষ্ট করে না বলা থাকলেও মনে করা হচ্ছে যেহেতু টিকিট বুকিংই বাতিল করে দেওয়া হয়েছে, তাই ওই সময় পর্যন্ত স্পেশাল বাদে অন্য কোনো ট্রেন চলবে না। রেল অর্থাৎ বর্তমানে করোনা পরিস্থিতিতে জুলাই মাসের আগে দেশ জুড়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও রেলমন্ত্রক সূত্রের খবর, এই সময়ের মধ্যে স্পেশাল ট্রেনের মোড়কে অন্যান্য ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা করা হচ্ছে। গতকাল রাতেই স্পেশাল ট্রেনে ওয়েটিং লিস্টের টিকিট সংক্রান্ত বিজ্ঞপ্তিতে যার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। ওই বিজ্ঞপ্তিতে স্পেশাল ট্রেনের বিভিন্ন ক্লাসে ওয়েটিং লিস্টে সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্ট করে জানানো হয়েছে। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড এসি ছাড়া স্পেশাল ট্রেনের স্লিপার, এসি চেয়ার কার, এক্সিকিউটিভ ক্লাসেও ওয়েটিং লিস্টের টিকিট ইস্যু করা হবে। ঘটনা হলো বর্তমানে যে স্পেশাল ট্রেনগুলি চলছে তার সবই রাজধানী কোচ। শেষোক্ত 3টি ক্লাস এখানে উপলব্ধ নয়, ফলে মনে করা হচ্ছে স্লিপার, এসি চেয়ার, এক্সিকিউটিভ ক্লাসের সুবিধাযুক্ত স্পেশাল ট্রেন পরিষেবা শীঘ্রই চালু হবে। বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছেন এই মুহূর্তে যেসব স্পেশাল ট্রেন চলছে সেগুলি ছাড়াও আগামী দিনে যেগুলি ঘোষণা করা হবে সেখানেও এই সুবিধা মিলবে। রেল জানিয়েছে 22 মে এবং তার পরবর্তী তারিখের স্পেশাল ট্রেনের টিকিটে ওয়েটিং লিস্ট ইস্যু করা হবে, কিন্তু চলন্ত ট্রেনে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য আরএসি কার্যকর হবে না। অর্থাৎ রেগুলার প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা জুন মাসের শেষ পর্যন্ত বন্ধ থাকলেও যদি স্পেশাল ট্রেনের মোড়কে সেগুলি চালানো হয় তাহলে প্রিমিয়াম ট্রেন না হলেও ডাইনামিক ফেয়ার টিকিট কেটে ট্রেনে চড়তে হবে যাত্রীদের একাংশকে, কারণ স্পেশাল ট্রেনের টিকিটে ডাইনামিক ফেয়ার ব্যবস্থা চালু করেছে রেল মন্ত্রক। দেশে আক্রান্ত 80,000 ছাড়ালো, চীনকে ছাপিয়ে যাওয়ার পথে ভারত। এখানে কি বলা হয়েছে, আক্রান্ত 80,000 ছাড়ালো বৃহস্পতিবার রাতে রাজ্যগুলি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একথা জানিয়েছেন সংবাদ সংস্থা। সেই হিসেব অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 81,634, মৃত্যু হয়েছে 2,572 জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 27,537 জন। ক্লিয়ার? এতটুকুই খবর। দেশপ্রেম জাগ্রত করতে 3 বছরের ইন্টার্নশিপ চালু হবে সেনাবাহিনীতে। কি বলছেন, বিশেষ খবর এটা। দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি বেকারত্বের হার কমাতে অভিনব উপায় বের করল ভারতীয় সেনাবাহিনী। অফিসার এবং সশস্ত্র সেনা হিসেবে এবার থেকে ভারতীয় সেনাবাহিনীতে 3 বছরের ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন যুবক যুবতীরা। সাউথ ব্লক সূত্রের খবর, সেনাবাহিনীর আধিকারিক হিসেবে 3 বছরের জন্য ময়দানে নেমে কাজ করা ছাড়াও লজিস্টিক সহ অন্যান্য বিভাগেও কাজের অভিজ্ঞতা লাভ করতে পারেন তারা। গোটা বিষয়টি পরিকল্পনার স্তরে থাকলেও এই প্রস্তাবটি গৃহীত হলে ভারতীয় সেনা তথা দেশের ইতিহাসে তা এক যুগান্তকারী পদক্ষেপ হবে বলে মনে করছেন ওয়াকিবুল মহল। একটি অভ্যন্তরীণ প্রস্তাবে বলা হয়েছে যে যুবক যুবতী সেনাবাহিনীতে স্থায়ী কর্মজীবন হিসেবে বাঁচতে চান না, অথচ সেনার রোমাঞ্চকর জীবন অনুভব করতে চান, তাদের জন্য এটা বড় সুযোগ, যাকে ট্যুর অফ ডিউটি বলা হয়। সেনার প্রস্তাবিত নোটেও আরও বলা হয়েছে
3 বছরের ইন্টার্নশিপে দেশের বেকারত্বের কিছুটা সুরাহা হবে। এই একই সঙ্গে বর্তমান প্রজন্মের জন্য দেশপ্রেম নতুন করে সঞ্চালিত হতে পারবে। যদিও সেনাবাহিনীতে সুযোগ পেতে প্রার্থীদের যোগ্যতায় কোনো রকম আপোষ করা হচ্ছে না, এমন একটি প্রস্তাব নিয়ে যে আলোচনা হয়েছে তা স্বীকার করে ভারতীয় সেনা মুখপাত্র কর্নেল আনন্দ জানিয়েছেন, ট্যুর অফ ডিউটি বাধ্যতামূলক নয়, তবে প্রস্তাবটি আকর্ষণীয় করে তোলাটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। ঠিক হয়েছে 3 বছরের ইন্টার্নশিপের উপার্জন সম্পূর্ণ করমুক্ত হবে, মানে আপনি যে বেতনটা পাচ্ছেন বা পাবেন এই ইন্টার্নশিপের সময় কোনো ট্যাক্স লাগবে না, ইনকাম ট্যাক্স ফ্রি। একই সঙ্গে সেই সব যুবক যুবতীরা সরকারি চাকরির জন্য অগ্রাধিকার পাবেন। এই প্রস্তাবে সেনাবাহিনীরও আর্থিকভাবে ফায়দা হবে, কারণ বেতন ও পেনশনের পরিমাণ অনেকটা কমে যাবে। একই সঙ্গে 10 থেকে 14 বছরের স্বল্প দিনের চাকরির পর অবসর নেওয়ার মানসিক যন্ত্রণা থেকেও অফিসাররা মুক্তি পাবেন। 30 পেরোলে সেনাবাহিনীতে অবসর নিতে হয়। ইন্টার্নশিপের ফলে আর সেই সম্ভাবনা থাকছে না। 3 বছর ইন্টার্নশিপ করার পর যুবক যুবতীদের বায়োডাটার যোগ্যতা আরও বাড়া হবে। তেমনই নতুন সুযোগ করার কিছু থাকবে। একজন সেনা অফিসার 10 থেকে 14 বছর চাকরি করার বিভিন্ন ভাতা মিলিয়ে 5 থেকে 7 কোটি টাকা উপার্জন করেন। 3 বছর ইন্টার্নশিপে সেটাই নেমে হবে 80 থেকে 85 লক্ষ। পাশাপাশি পেনশন দেওয়ার ঝামেলাও থাকছে না। আর্থিক ফায়দার পাশাপাশি দেশের যুবশক্তিকে ব্যবহার করার সুযোগ তৈরি হবে। সেনার কঠোর প্রশিক্ষণের জেরে অধ্যবসায় এবং প্রতিশ্রুতিবদ্ধ হওয়া শেখানো হবে 3 বছরের ইন্টার্নশিপে। প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে, নতুন স্নাতকের চেয়ে বেসরকারি কর্পোরেট ক্ষেত্রগুলি এই ধরনের প্রশিক্ষিত যুবকদের নিয়োগ করতে বেশি আগ্রহী। তবে পুরোটাই এখন পরীক্ষামূলকভাবে সীমিত সংখ্যায় নিয়োগ করা হবে। যদি সফল হয় তাহলে আগামী দিনে নিয়োগ বাড়ানো হবে বলে সেনাবাহিনীর সূত্র খবরে জানা গিয়েছে। তো খুবই ভালো খবর। নেক্সট খবর আপনাকে বলছি আমি, নেক্সট খবর কি আছে, আর দুটি মাত্র খবর আছে। বাস চালাতে 3 গুণ ভাড়া বৃদ্ধি চান মালিকরা। কি বলা হয়েছে এখানে আপনাকে দুপুর দেখে দেই। আগামী সপ্তাহে জেলায় বাস পরিষেবা চালু তৎপরতা শুরু হয়ে গেল। যাবতীয় বিধি মেনে চালানো হবে সরকারি ও বেসরকারি বাস। তবে ভাড়া যে বাড়ছে তা এক প্রকার নিশ্চিত। মালিকপক্ষ বাস ভাড়া 3 গুণ বা তারও বেশি করার প্রস্তাব দিয়েছে। গত বুধবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাস মালিকদের সংগঠনের নেতারা। কোন রুটে কত বাস চলবে, কত ভাড়া হতে পারে তা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ঐকমত্যের ভিত্তিতে ভাড়া ঠিক করতে বলেছিল দপ্তর। তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুটি সংগঠন ভাড়ার তালিকা তৈরি হয়েছে। পরিবহন মন্ত্রী বলেন, ইতিমধ্যে গ্রিন জোনে বেসরকারি বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এবার গোটা রাজ্যে বাস চলবে, তারই প্রস্তুতি চলছে। তবে কোয়ারেন্টাইন জোনে বাস ঢুকবে না। বাসে একসঙ্গে সর্বাধিক 20 জন যাত্রী বসতে পারবেন। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশে মেনে চলতে হবে। বাসের ভাড়া ঠিক করবেন মালিকরাই, তবে সেই ভাড়া কেবল বর্তমান পরিস্থিতিতে চালু থাকবে। দুর্যোগ কেটে গেলে আগের ভাড়াতেই বাস চালাতে হবে মালিকদের। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমানে 4 কিলোমিটার পর্যন্ত প্রথম স্টেজে ভাড়া রয়েছে 7 টাকা। এই ভাড়া 20 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তার 4 থেকে 8 কিলোমিটার পর্যন্ত 25 টাকা, 8 থেকে 12 কিলোমিটার পর্যন্ত 30 টাকা, 12 থেকে 16 কিলোমিটার পর্যন্ত 35 টাকা, 16 থেকে 20 কিলোমিটার পর্যন্ত 40 টাকা করার আর্জি জানানো হয়েছে। বাস মালিকদের দ্বিতীয় যে সংগঠনটি ভাড়ার তালিকায় বানিয়েছে সেখানে সাধারণ বাসে প্রথম স্টেজে ভাড়া 25 টাকা করার প্রস্তাব রয়েছে। মিনি বাসের ক্ষেত্রে 30 টাকা। মিনি বাস মালিকদের বক্তব্য, সাধারণ বাসে সর্বোচ্চ 20 জন যাত্রী নেওয়া যাবে। মিনি বাসে যেহেতু আরও ছোটো, সেখানে 15 জনের বেশি তোলা যাবে না, তাই ভাড়া আরও বেশি হওয়া দরকার। এক্ষেত্রে বাস মালিকদের আরও একটি সংগঠন শীঘ্রই ভাড়ার খসড়া তালিকা প্রকাশ করবে বলে জানা গিয়েছে। তবে যাত্রীদের দাবি, ভাড়া নির্ধারণের বিষয়টি পুরোপুরি মালিক সংগঠনের উপর না ছেড়ে সরকারও ভূমিকা নিক। বাসের পাশাপাশি এবার কলকাতা ও শহরতলিতে ট্যাক্সি চালানোর প্রস্তুতি শুরু করল রাজ্য। এদিন কসবায় পরিবহন ভবনে ট্যাক্সির একাধিক সংগঠনের নেতৃত্বে সঙ্গে বৈঠক করেন দপ্তরের কর্তারা। সেখানে বলা হয়েছে, ট্যাক্সির পিছনে আসনে সর্বাধিক 2 জন যাত্রী তোলা যাবে। যাত্রী ও চালকের মাঝে স্বচ্ছ আস্বাদন দিতে হবে। বৈঠকে ভাড়া বৃদ্ধির প্রস্তাব উঠেছে। সংগঠনগুলির দাবি, মিটারে যা উঠবে তার উপর 30% বেশি নেওয়ার অনুমতি দিতে হবে। অটো মালিকদেরও তৈরি থাকতে হবে বলা হয়েছে। বিভিন্ন রুটে দিনে 50% অটো চালানো যেতে পারে। এক্ষেত্রে শুধু পিছনের সিটে 2 জন যাত্রী উঠতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। লেটেস্ট খবর আপনাকে দিয়ে দিচ্ছি একবার। বঙ্গোপসাগরের ফুঁসছে ঘূর্ণিঝড় আমফান।
বাংলার উপকূলে দ্রুত আছড়ে পড়ার আশঙ্কা। এখানে কি বলা হচ্ছে আপনাকে বলে দিচ্ছি। গত বছরের শেষে সুন্দরবনে আছড়ে পড়েছিল বুলবুল, ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছিল বহু মানুষকে। এবার ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করেছে। শুক্রবার তা অতি গভীর হবে। শনিবার দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যা আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে। থাইল্যান্ড এই ঝড়ের নাম দিয়েছেন আমফান। রবিবার পর্যন্ত এই আমফান উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সোমবার এটি অভিমুখ পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোবে বলে সূত্রের খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, শনিবার দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের আমফানের গতিবেগ হবে ঘন্টায় 75 কিলোমিটার। রবিবার আমফানের গতি বেড়ে হবে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। সোমবার এটি মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি থাকবে। সোমবারের গতিবেগ মধ্য বঙ্গোপসাগরে থাকতে পারে 90 কিলোমিটার কাছাকাছি এবং অন্ধ্র ও উড়িষ্যা উপকূলে 60 কিলোমিটার। 19 তারিখ অর্থাৎ মঙ্গলবার এটি আরও একটু এগিয়ে পশ্চিমবঙ্গে উড়িষ্যা উপকূলের কাছাকাছি উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। এই সময়ে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে এর গতিবেগ হবে ঘন্টায় 100 কিলোমিটার। বুঝতে পারছেন ব্যাপারটা আপনি। অন্যদিকে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে এর গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার হবে। আবহাওয়াবিদরা মনে করছেন বুধবার নাগাদ এই ঘূর্ণিঝড় আমফান স্থলভাগের প্রবেশ করতে পারে। তবে কোথায় কিভাবে স্থলভাগের প্রবেশ করবে তা এখনও জানতে পারা যায়নি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকে আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন এই রাজ্যে। মঙ্গলবার উপকূলে জেলা মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের ঝড়ো হাওয়া বইবে, সঙ্গে বৃষ্টিও শুরু হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। বুধবার বিপদের আশঙ্কা করে মৎস্যজীবীদের সোমবার থেকে উত্তর মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে আছেন তাদের 17 তারিখ রাতের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তো আজকের লেটেস্ট খবর এগুলো ছিল, ভেরি ইম্পর্টেন্ট খবর ছিল। আশা করি আপনি বুঝতে পারছেন বন্ধুরা। অবশ্যই লাইক করে দিবেন এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।